ডে টু স্টাম্পস ক্রিকেট অস্ট্রেলিয়া 11 355। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে। অনেকগুলো ভয়াবহ খবর আপনাদের সামনে শেয়ার করতেছে এবং এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট বিফোর স্টার্টিং দ্য ফার্স্ট টেস্ট ইন ডারউইন। এবং সেই ইনিংসে বাংলাদেশ দল অলরেডি 2 উইকেট হারিয়ে ফেলেছে। আউট হয়ে গেছেন 2 ব্যাটার 19 রানের মধ্যে, মাত্র 5 ওভারের মধ্যে। এবং বাংলাদেশ 73 রানে পিছিয়ে রয়েছে। থার্ড ডেতে খেলতে নামবে যখন দল, ঠিক তখন বাংলাদেশের সামনে যতটা নিজেদের উৎকর্ষ প্রদর্শন, প্রতিপক্ষকে প্রেসার ক্রিয়েট করা মাথায় থাকবে, তার থেকে যেহেতু 73 রানসে অলরেডি তারা পিছিয়ে 2 উইকেট চলে গেছে, মান সম্মান নিয়ে মানে পরাজয় এড়ানোটাই যেন মূল লক্ষ্য হয়ে দাঁড়াবে আগামীকাল। এর মধ্যে অনেকগুলো ঘটনা ঘটেছে যেই প্রশ্নের উত্তরগুলো মেলা খুব বেশি ইম্পর্টেন্ট। প্রশ্ন নাম্বার 1, তাইজুল ইসলামের ব্যাপারে বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম তিনি একটা আপডেট দিয়েছেন এবং ব্যাটিং এর সময় তিনি চোট পেয়েছেন এবং এই চোট পাওয়ার কারণে আজকে তিনি বাংলাদেশের যে সময়টা আসলে বোলিং এ তাইজুলকে দরকার ছিল বাংলাদেশ পায় নাই। কেন দরকার ছিল সেই ব্যাখ্যা আমি যাচ্ছি। কিন্তু তাইজুলকে যদি প্রথম টেস্টে না পাওয়া যায়, 13 তারিখে প্রথম টেস্ট শুরু হবে ডারউইনেই, এবং সেই টেস্টে না পাওয়া যায়, বাংলাদেশের বিকল্প স্পিনিং অপশনটা কে? 1 নাম্বার প্রশ্ন। এই প্রশ্নটা টিম সিলেকশনের সাথে এবং ম্যানেজমেন্টের সাথে যারা জড়িত তাদের প্রতি আমার। দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে সৌম্য সরকারকে আসলে আমরা কোন পজিশনে খেলাতে চাই? আমরা বলছি বাউন্সি উইকেটে তিনি ভালো করেন, পেস বোলিং এর এগেনস্টে সৌম্য সরকার ভালো করেন, অস্ট্রেলিয়া কন্ডিশনে সৌম্য সরকার, নিউজিল্যান্ডের কন্ডিশনে সৌম্য সরকার ভালো করেন। খুব ভালো ভালো কথা। এখন এই যে ভালো করেন, পেসের এগেনস্টে ভালো করা, বাউন্সের এগেনস্টে ভালো করা, স্লটে বল পেলে ভালো করা, কিংবা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের কন্ডিশনে ভালো করা সৌম্য সরকারকে আপনি ব্যাটিং এ নামাচ্ছেন মেহেদী হাসান মিরাজের পরে। এইটা 2026-এর বাস্তবতায় বা সৌম্য সরকারকে যেই ভালো কাজগুলো করার পারদর্শিতার কারণে ন্যাশনাল টিমে সুযোগ দিয়ে নিয়ে দেওয়া হয়েছে, এটা অনেকটা চমক ছিল এবং সেটাকে সবাই আসলে সাপোর্ট করেছে। সৌম্যকে এই চয়েসটা বা এই টিমের মধ্যে অন্তর্ভুক্ত করার ডিসিশনটাকে জুয়া বললেও সাপোর্ট করা যায়। তাহলে আপনি তাকে মিরাজের পরে নামিয়ে কোন জায়গাটা খেলাতে চান? প্রশ্ন নাম্বার 3, বাংলাদেশ দলে দেখেন উইকেট কিপিং অপশন অনেকগুলো রয়েছে। অমিত রয়েছে, লিটন কুমার দাস রয়েছে, জাকের রয়েছে। 3 জন উইকেট কিপার আপনি নিয়ে গেছেন এবং আপনি এটাও এনশিওর করছেন যে বাংলাদেশের প্রথম টেস্টে ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে লিটন কুমার দাস, ডিসপাইট হ্যাভিং সাম ইনজুরিজ, হি উইল বি ফিট টু প্লে দ্য ফার্স্ট টেস্ট। তাহলে আমার 3টা উইকেট কিপার দলে হুট করে প্রয়োজন পড়লো কেন? আমি একটা এক্সট্রা স্পিনিং অপশন নিলাম না, আমি 9কে বাংলাদেশে রেখে চলে গেলাম যেখানটায় অস্ট্রেলীয় স্পিন ডিপার্টমেন্ট, তাদের যে ক্রিকেট অস্ট্রেলিয়া 11 মানে মেইন টিম না, তাদেরই একজন বোলার বাংলাদেশের এগেনস্টে 6 উইকেট নিয়ে নিলেন হাইটকে কাজে লাগিয়ে। সেই জায়গায় বাংলাদেশের স্পিনারদের মধ্যে সবচেয়ে উচ্চতর যিনি লম্বার জায়গায় নাইম হাসানকে স্কোয়াডে রাখা হলো না। কেন রাখা হলো না? তাইজুল যদি খেলতে না পারে, বাংলাদেশ কি 4 পেসার নিয়ে খেলবে সাথে মেহেদী হাসান মিরাজ? 4 পেসার নিয়ে যদি বাংলাদেশ খেলে, বাংলাদেশের আজকের ম্যাচের ফল কিংবা ডারউইনের যে উইকেটের ক্যারেক্টার অথবা সেখানকার এই মুহূর্তের যে আবহাওয়া, আপনারা সবাই জানেন যে ওখানটা নর্দার্ন টেরিটরিতে এই মুহূর্তে সামার চলছে, মোটামুটি উইকেট ফেটে ফুটে যাবে থার্ড ডের পর থেকে এবং অনেকটা স্পিনিং সহায়ক হয়ে উঠবে। সো ওই জায়গায় আপনি কি 4 পেসার খেলাবেন? ধরলাম 4 পেসার খেলাবেন। বাংলাদেশের 4 পেসার কারা? তাসকিনের সাথে আমরা মানে গুরুত্বপূর্ণ পেসার হিসেবে হাসান মাহমুদ, ইবাদত হোসেন, এরপরে আর কাকে পাওয়া যায়? এরপরে কে? সে কি মুশফিক? সেই পেসারটা কি খালেদ আহমেদ? মানে আপনি কতটা কনভিন্সড? নাকি তাইজুল যদি খেলতে না পারে, যেহেতু এখন পর্যন্ত তার আপডেটটা নেগেটিভ, আগামীকাল পর্যবেক্ষণ করার পরে জানা যাবে, তার জায়গায় একটা বিকল্প স্পিনার স্কোয়াডে থাকা দরকার ছিল। এই যে প্রশ্নগুলো আমি করছি প্রত্যেকটা ভ্যালিড এবং এই প্রশ্নের উত্তরগুলো বাংলাদেশ দলের টিমের মধ্যে আপনি খোঁজার চেষ্টা করলে কোনোভাবেই পাবেন না। বাংলাদেশ স্ট্রাগল করলো কোথায়? বাংলাদেশকে নিয়ে তো আমরা আপডেট যেগুলো দেখছিলাম এবং দিচ্ছিলাম, সেখানটায় মনে হচ্ছিল বাংলাদেশ হয়তো লিডই পাবে, অথবা প্রতিপক্ষ বাংলাদেশের যে স্কোর সেই স্কোরকে যদি ছাড়িয়েও যায়, বাংলাদেশ করলো কত? বাংলাদেশ করলো হচ্ছে 263, ছাড়িয়ে গেল হয়তো 10, 20, 30, 40 রানে। কিন্তু না, বাংলাদেশের 263-র এগেনস্টে অস্ট্রেলিয়া 11 করলো 355
এবং 355 দলটা করলো কখন? যখন তাদের একটা সময় স্কোর ছিল 139 ফর 5 ডাউন, প্রথম 5 ব্যাটসম্যান আউট হয়ে গেছেন 139 রানের মধ্যে। সেই দলটা বাংলাদেশের বিপক্ষে স্কোর বোর্ডে তুলেছে 355। 139-এর পরে 355 তোলা মানে আপনি বুঝছেন যে এখানটায় আপনার 200 ফুটতে প্রয়োজন আরো 61, আরো 155, মানে প্রায় 200 রানের একটা পার্টনারশিপ আমরা সেখানটায় দেখলাম। এই যে অলমোস্ট 200 রানসের যে পার্টনারশিপটা হলো, এই পার্টনারশিপটা ব্রেক করতে পারেনি বাংলাদেশ, কারণ মেহেদী হাসান মিরাজের স্পিনিং এ বা স্পিন অ্যাটাকটা মেহেদী হাসান মিরাজকে দিয়ে যখন কন্ডাক্ট করা হচ্ছিল, অপর প্রান্তে তার সাথে সেই পার্টনারশিপ করার মতো কেউ ছিল না। তাইজুল ওয়াজ ইনজুরড এন্ড দ্যাটস ওয়াই হি কুড নট বল। সো এই যে একটা সিচুয়েশন, এই সিচুয়েশনটা বাংলাদেশের সেলফ ক্রিয়েটেড। আপনি অস্ট্রেলিয়া দল পাঠাচ্ছেন, ইউ মাস্ট হ্যাভ ইউর অল্টারনেটিভ ক্রিকেটার্স। আপনি তাইজুল বা মিরাজ যে কারো একজন একটা অল্টারনেটিভ রাখলেন না, আপনি 16 সদস্যের দল দিলেন, আপনি আরেকটা বাড়ায় দেন, প্রবলেম নাই তো, নিয়ে যান, প্রবলেম নাই, ইউ ক্যান ইনক্লুড এনিওয়ান, কিন্তু আপনি সেটা করলেন না। সৌম্য সরকারকে নিয়ে আপনি যদি 7-8 খেলাবেন, সৌম্য সরকারকে আমি মনে করি যে পিক করারই দরকার ছিল না, দরকারই ছিল না। শুরুতে কি অস্ট্রেলিয়া তার কন্ডিশনে স্পিন অ্যাটাক দিয়ে শুরু করবে, স্পিনাররা হয়তো সহায়ক ভূমিকা রাখবে, উইকেট তাদেরকে হেল্প করবে, নো ডাউট, ডারউইনের কন্ডিশন সেটাকে পারমিট করে, নো ডাউট। বাট ওই শুরুর যে সিচুয়েশনটা, সেটাকে সামলানোর জন্য তানজিদ তামিম এবং সৌম্য সরকারের যদি ওপেনিং পার্টনারশিপটা হতো বাংলাদেশ দলের জন্য, যেখানটায় বাংলাদেশের ওপেনার 2 ইনিংসেই ফেল করেছে, কিছুটা হলেও কি স্বস্তির হতো কিনা? অবশ্যই হতো, কিন্তু সেই জিনিসটা শেষ পর্যন্ত ভাবা হয়নি। বাংলাদেশ দলের জন্য একটা বড় টেনশন, এবং সেই টেনশনের উত্তরণ এখন পর্যন্ত আমার কাছে মনে হয় পুরোটাই উপরওয়ালার হাতে। তাইজুল ঠিকভাবে ফিটফাট হবেন কিনা, এবং সেই ফিটফাট হয়ে ফুল ফিট হয়ে তিনি খেলতে পারবেন কিনা, যেখানটায় ইনজোর্ড হয়েছেন সেটা আসলে তাকে কত ওভার পর্যন্ত অ্যালাউ করবে টু বল। বাংলাদেশের যেই পেস ডিপার্টমেন্টের আমরা দেখলাম যে খালেদ ইবাদত 1-2 উইকেট মাত্র পেয়েছেন, এবং সেখানটায় হাসান মাহমুদ এবং তাসকিন ছাড়া বাকিরা অকার্যকর, মেহেদী হাসান মিরাজের স্পিনিং পার্টনার নেই। এই সিচুয়েশনে বাংলাদেশ ডারউইনে যখন প্রস্তুতি ম্যাচে ঢুকেছে, এবং সেই বাংলাদেশের ঢোকাটা আলটিমেটলি ইন্ডিকেট করেছে যে প্রপার প্রিপারেশন, টিম ওয়াইজ যে প্রিপারেশন, টিমের ফরমেশন ওয়াইজ যে প্রিপারেশন বাংলাদেশ নেয় নাই, সেটা একদম ক্লিয়ার হয়ে যায়। 3টা উইকেট কিপার নিয়ে গেছেন, স্পিনে কোনো বিকল্প নেই, কি ভয়াবহ একটা অবস্থা। এবং এই টিম সিলেক্টেড হয়ে অস্ট্রেলিয়া চলে গেছে প্রায় 25 বছর পর টেস্ট খেলার জন্য। আসলেই সার্কাস। লেটস সি হোয়াট হ্যাপেন। তবে বাংলাদেশ দলের ব্যাটারদের জন্য আগামীকাল চরম পরীক্ষা অপেক্ষা করছে। যদি বাংলাদেশ কামব্যাক করে, মেহেদী হাসান মিরাজ প্রতিদিন বাঁচাবে না। সেদিনও বাংলাদেশের ওই 263 হয়েছিল মেহেদী হাসান মিরাজের আনবিটেন 109 এর জন্য। থার্ড ডেতে আগামীকাল অন্য ব্যাটারদের চ্যালেঞ্জ, নিজেদেরকে প্রমাণ করা, মেলে ধরা। সবাই ভালো থাকবেন।